শুধু দুজন ছাত্র উপদেষ্টা নয়, আরও উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকে নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি বলেন, ইচ্ছুকদের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করা উচিত। কোথায় থেকে কোন দলের প্রার্থী হিসেবে নিজে ভোটে দাঁড়াবেন তা নিশ্চিত করেননি স্থানীয় সরকার উপদেষ্টা। জুলিয়া তানহার প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থী কারা হচ্ছেন তা নিয়েও চলছে আলোচনা। দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সেই পথে সবার আগে যাত্রী হচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছিল। তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তাদের দুজনের সাথে আরও কয়েকজন উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকেই নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দিইনি। তবে আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারি বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগেই প্রার্থী হতে যাওয়া ব্যক্তিদের পদত্যাগ করা উচিত বলে মনে করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা, এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। কোনো কিছুই তো এখনো। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের কোনো খবর নেই সরকারের কাছে। বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে তিনি জানান, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ সহ 4টির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দ্রুত ফলাফল পাওয়া কঠিন বলেও জানান প্রেস সেক্রেটারি। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে বিস্তারিত। কয়েক মাস ধরেই জোর গুঞ্জন নির্বাচনের আগে পদত্যাগ করবেন দুই ছাত্র উপদেষ্টা। সেটা হতে পারে তফসিল ঘোষণার আগেই। নির্বাচন কমিশন কয়েকবার আভাস দিয়েছে তা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের পর ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে। এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন সংশোধন, মানব পাচার অভিবাসন পরিচালন প্রতিরোধ অধ্যাদেশ সহ 4টি খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দুর্নীতি দমন আইনটি আজকে সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। মানব পাচার অভিবাসী পরিচালন প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর জাতীয় মানবাধিকার কমিশনের এই সংশোধনী অধ্যাদেশটা পাশ হয়েছে। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এর ফলাফল নির্ভর করছে বৈশ্বিক কূটনীতির উপর। সত্যিকার অর্থে ডিপ্লোম্যাসিতে খুব দ্রুত তো রেজাল্ট সবসময় হয় না, বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এফার্টসটা সবসময় রাখতে হবে এবং সেই কাজটা চিফ অ্যাডভাইজার এবং এই ইন্টারিম গভর্নমেন্ট এই কাজটা করছেন। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবাসন নিয়ে তেমন গুরুত্ব দেননি অভিযোগ করেন শফিকুল আলম। যে উনি মাদার অফ হিউম্যানিটি এটা একটা সেল করতে চেয়েছিলেন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। নির্বাচন কমিশন নয়, ভোটের সময় আইনশৃঙ্খলা নিয়ে দিক নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ইসি সচিব আরও বলেন, কমিশন শুধু পুরো বিষয়টা সমন্বয় করবে। তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন করতে সাইবার সিকিউরিটি সেলও গঠন করবে ইসি। দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বিভিন্ন বাহিনীর সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। আর সেনাবাহিনী মাঠে থাকবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করল ইসি। এতে অংশ নেন 3 বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা হয় ভোটের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়ে। সংসদ নির্বাচনের সময় কিভাবে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী তা নিয়ে পরে কথা বলেন ইসি সচিব। আর ডিজিটাল সিকিউরিটি নিয়েও কিছু ব্যবস্থার কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা
অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। আমরা একটা মনিটরিং সেল করব, আর সেই সাথে সাথে মনিটরিং সেলগুলোর সাথে আবার রেসপেক্টিভ বাহিনীগুলোর সাথে একটা সংশ্লিষ্টতা বা কোঅর্ডিনেশনটা থাকবে। এর সাথে আমাদের আর একটা থাকবে সাইবার সিকিউরিটি সেল, যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে। এবার নির্বাচনে 3 ভাগে দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের কারো কারো সাথে থাকবে বডি ক্যামেরা। 3টা ভাগে ডেভেলপমেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটিক, সেটা হচ্ছে যে কেন্দ্রভিত্তিক, কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন, ওখানে স্ট্যাটিক থাকবেন। এর সাথে আমাদের চেকপোস্ট, বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে, মোবাইল চেকপোস্টও হতে পারে। আর একটা থাকতে হবে সেন্ট্রাল রিজার্ভ। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো আতিথেয়তা গ্রহণ করতে পারবে না বাহিনীর সদস্যরা। পাশাপাশি আচরণবিধি মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে দেখতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয়, এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। নির্বাচনে কোন দায়িত্বে থাকবে তা চূড়ান্ত না হলেও 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া আছে সেটা বহাল থাকবে। ফারজানা আক্তার, 71, ঢাকা। দুর্নীতি মামলায় এবার একসাথে সাজা পেলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে জয় ও মেয়ে পুতুল। পূর্বাচলে প্লট জালিয়াতির 3 মামলায় বৃহস্পতিবার শেখ হাসিনাকে 21 বছর আর একটি করে মামলায় জয় ও পুতুলকে 5 বছরের দণ্ড দিয়েছেন ঢাকা নিম্ন আদালত। দুদকের আইনজীবী বলছেন, প্রত্যাশিত রায় তারা পাননি। পলাতক থাকায় হাসিনা, জয়, পুতুলের কোনো আইনজীবী ছিলেন না। মাইনুল মারুফের প্রতিবেদন। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 5-এ শুরু হয় পূর্বাচল প্লট দুর্নীতির 3 মামলার রায় ঘোষণা। আদালত থেকে একে একে প্রতিটি মামলার অভিযোগ, আসামিদের ভূমিকা এবং সাজার ধারা পড়ে শোনান বিচারক। আদালত বলেন, ক্ষমতার অপব্যবহার করে আবেদন, বরাদ্দপত্র থেকে শুরু করে সব ক্ষেত্রে নিয়মভঙ্গের ধারাবাহিকতা আদালতে প্রমাণিত হয়েছে। উল্লেখ করেন, তদন্ত নথিতে পাওয়া জাল কাগজ, মিথ্যা হলফনামা ও বেআইনি অনুমোদনের রেকর্ডের গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল এই মামলায়। রায় অনুযায়ী 3 মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মোট সাজা 21 বছর। একই সঙ্গে অর্থদণ্ড করেন বিচারক। আদালতের আদেশ, এই সাজা ধারাবাহিকভাবে ভোগ করতে হবে। 3টি মামলাই আসামি হিসাবে আছেন। ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 7 21 বছর। ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা। অনাদায়ে 18 মাস বিনাশ্রম কারাদণ্ড। শেখ হাসিনার পাশাপাশি তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে আলাদা 2 মামলায় 5 বছর করে সশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ রাজুক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। আর গ্রেপ্তার থাকা সাবেক সদস্য খুরশিদ আলমকে দেয়া হয়েছে 1 বছর করে 3 মামলায় সশ্রম কারাদণ্ড। খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। 3 মামলায় মোট 22 আসামির মধ্যে 21 জন সাজা পেলেন। 21 জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি 3 বছর হয়ে থাকে, পরবর্তী 2 মামলা 3 বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না। চলতি বছরের 31 জুলাই বিচার শুরু হওয়ার পর মাত্র 3 মাসেই এই মামলার নিষ্পত্তি হলো। সাক্ষ্য দিয়েছেন মোট 91 জন। তবে এর মধ্যে অনেকেই 3 মামলাতেই সাক্ষ্য দেন। মাত্র 10 দিনের ব্যবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজার পর এবার দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এই বিচার কাজ হয়। আদালত বলছেন, ভবিষ্যতের যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্য এই রায় একটি সতর্কবার্তা। মাইনুল মারুফ, 71, ঢাকা। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কেউ জালিয়াতি করে জনগণের সম্পদ নিজের নামে নেওয়া অবিশ্বাস্য বিষয়। আর 4 বার প্রধানমন্ত্রী থেকে কারো এমন লোভ বিশ্বে বিরল। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আর এই দুর্নীতির মামলার রায় ক্ষমতাধর ব্যক্তিদের জন্য বিশেষ বার্তা বলে মনে করেন আইনজীবীরা। আশিক মাহমুদের প্রতিবেদন।
পূর্বাচলে প্লট দুর্নীতি নিয়ে শেখ হাসিনার মামলার রায় ঘিরে সকাল থেকেই ঢাকার নিম্ন আদালতে ছিল কড়া নিরাপত্তা। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবি। বিশেষ এই নিরাপত্তার মধ্যেই আদালতে হাজির করা হয় গ্রেপ্তারকৃত একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। পূর্ব নির্ধারিত সময়ে ঢাকার বিশেষ জজ 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন। রায় ঘোষণার শুরুতেই আদালতে বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, 4 বারের প্রধানমন্ত্রী হয়েও সম্পত্তির এত লোভ বিশ্বে বিরল। এতেই প্রমাণিত হয় বিগত সময়ে দেশের রন্ধে রন্ধে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে 4 বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে। রায়ের ভিতরে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু স্পেসিফিকলি একটা ওয়ার্ড উল্লেখ করেছেন যে গ্রিডি আই, অর্থাৎ এই যে আপনার জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আয় তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাৎ করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলেন, সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে রাজুকের বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করা হয়নি। রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য, এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে। এই রায় ক্ষমতাধর ব্যক্তিদের জন্য একটি বিশেষ বার্তা বলেও মনে করেন আইনজীবীরা। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদেরকে তাদের জন্য এই রায়টা দৃষ্টান্ত হিসাবে রেখেছেন। আদালত বলেছেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে জনগণের সম্পত্তি নিজের ও পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেয়া ক্ষমতার অপব্যবহার ও বেআইনি সুবিধা আদায়ের বড় উদাহরণ। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় যেসব অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর আমৃত্যু কারাদণ্ড হয়েছে সেগুলোর বিষয়ে আপিল করবে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার এই তথ্য দেন প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ করেছেন হাসানুল হকিম। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে গত 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একটি অভিযোগে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ডের আদেশ। রায় নথিতে বিচারকরা সই করার পর তা পর্যালোচনা করছে প্রসিকিউশন। সাজার কয়েকটি বিষয় নিয়ে আপিল করবে প্রসিকিউশন। আমরা রায় কালেক্ট করেছি। আমরা দেখতে পেয়েছি যে একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আরেকটি অভিযোগে এই দুজনকেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। এদিন ট্রাইব্যুনাল 2-এ এই বিচারের বিষয়ে সরকারের এখতিয়ার নিয়ে হাসানুল হক ইনুর আবেদনের শুনানি হয়। জুলাই মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের রিভিউ চেয়েছেন। এই আবেদনে জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করা হয়েছে। জুলাই বিপ্লবের নিজেদের স্বার্থে 24-এর বিজয়কে অনেকেই কুক্ষিগত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ডক্টর মিলন দিবসে তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, এখন আর আদালতকে কোনোভাবেই প্রভাবিত করার সুযোগ নেই। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। 1990-এর স্বৈরাচার এরশাদ বিরোধী অগ্নিঝরা উত্তাল 27 নভেম্বর। এরশাদের ভাড়াটিয়া গুন্ডাদের গুলিতে শহীদ হন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা ডাক্তার মিলন। এর কয়েকদিন পরেই 6 ডিসেম্বর পতন হয় এরশাদের।
ডাক্তার মিলনের হত্যার দিনটিকে প্রতি বছরই শহীদ ডাক্তার শামসুল আলম মিলন দিবস হিসেবে পালন করে বিভিন্ন রাজনৈতিক দল। জাতীয় প্রেস ক্লাব 90 ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারের এই আয়োজনে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আপসীর নেতৃত্ব দিয়েছিলেন। অনুষ্ঠানে বিএনপির অন্যতম নীতি নির্ধারক নজরুল ইসলাম খান বলেন, আগের বিভিন্ন লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। তার অভিযোগ, কেউ কেউ এই বিজয়কে এককভাবে কক্ষিগত করার চেষ্টা করছে। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে, মনে করে যে এই বিজয় সম্পূর্ণই তার। এই বিজয়ে যে আরো অনেকেই সঙ্গী আছে, এগুলো অনেকেই তখন মনে রাখতে চায় না। এক সময়ের জোট সঙ্গী জামায়াতের ডাবল স্ট্যান্ডার্ড আচরণের সমালোচনাও করেন তিনি। কিছু কিছু দলের, কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথা মনে হয় যেন তারাই সব করে ফেলছে। একই অনুষ্ঠানে আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার হাসিনা আমলের মতো এখন আর আদালতকে প্রভাবিত করা যায় না। মোটামুটিভাবে স্বাধীনভাবেই বিচারিক প্রক্রিয়া এবং আদালতগুলো কাজ করছে, কারণ এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে কোথাও ইয়ে হচ্ছে, কোনো ধরনের কি বলে যে কোর্টকে প্রভাবিত করা, যেটা শেখ হাসিনা করেছেন। তার মতে স্বৈরশাসক এরশাদ আর হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ, এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার আমলে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। 15 ঘন্টায় দেশের 3 অঞ্চলে 3টি বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। 11 রাত 3:29 মিনিটে বঙ্গোপসাগরে উৎপত্তি হয়, যা টেকনাফে অনুভূত হয়। ভোর 5:42 মিনিটে ভারতের মণিপুরে অনুভূত ভূমিকম্প সিলেট অঞ্চলে অনুভূত হয়। এছাড়াও বিকেল 4:15টায় নরসিংদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্প ঢাকা সহ সারা দেশে অনুভূত হয়। বিশ্লেষকরা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি মানের ভূমিকম্প বড় মাত্রার ভূমিকম্পের লক্ষণ। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সপ্তাহের শেষ কর্মদিবসে বাংলাদেশের মানুষ 3টি ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করল। বুধবার দিবাগত রাতের 3:29 মিনিটে বাংলাদেশের সীমান্ত থেকে 118 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মাটির 10 কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়। 4 মাত্রার এই ভূমিকম্প অনুভব করে টেকনাফ ও কক্সবাজার সহ পার্বত্য এলাকার কিছু মানুষ। এরপর ভোর 5:42 মিনিটে ভূমিকম্প হয় ভারতের মণিপুর রাজ্যে। 3.5 মাত্রার এই ভূমিকম্পে সিলেট সহ বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়। বিকেল 4:15টার দিকে নরসিংদীতে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা 3.6। এতে রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় এই ভূমিকম্পন অনুভূত হয়। নরসিংদীতে গেল 7 দিনে মোট 4টি ভূমিকম্প অনুভূত হলো। যে ভূমিকম্পগুলো হচ্ছে 5.7-এর পর, এগুলোকে আফটারশক হিসেবে ধরা হয়, কারণ এগুলোর ম্যাগনিটিউড তার থেকে কম। তো একটা বড় ভূমিকম্প হলে আসলে আফটারশকটা মানে বড় বড় ভূমিকম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তুরস্ক, আফগানিস্তানের ক্ষেত্রে দেখা গিয়েছে কি হাজার হাজার আফটারশক হয়েছে, এবং এগুলো 1 মাসেরও বেশি সময় ধরে এসব আফটারশক হয়েছে। বাংলাদেশের নিকট অতীতে এত কম সময়ের ব্যবধানে এত ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়নি। বিশ্লেষক বলছেন, এটি বড় ভূমিকম্পের লক্ষণ। একেবারে যে 5.7 মাত্রার যে ভূমিকম্প যে পয়েন্টে হলো, এই দুটো লকড প্লেটের সেগমেন্টে একটা পয়েন্টে সামান্য একটু সে ফাঁকা পেয়ে যখন বের হলো, তো তারপর থেকে তো আমরা বলছি যে এটা জাস্ট বের হওয়া শুরু হলো, সামনে যে কোনো সময় বড় আকারের হবে, হয়তো সামনে আরো কিছু ছোটখাটো 2-1টা হয়ে প্লেটটা যখন বড় শক্তি বের হওয়ার মতো যেরকম দাঁতটা উন্মোচন হবে, তখন হয়তো একবারে বড় ভাবে আঘাত হানবে। সেটা হয়তো 7 থেকে 8 মাত্রার এরকম ভূমিকম্প হতে পারে। ঢাকা শহরের মানুষ এই ভূমিকম্পে নিজেদের নিরাপদ বোধ করছেন না, তাহলে করণীয় কি? ভূমিকম্পের বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভূমিকম্পের আগে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি প্রস্তুতি থাকার সেটা থাকতে হবে, এবং ভূমিকম্পের সময় আপনার হুটোপাটা না করে, এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে 2-1 কদম, এবং আমি রিপিট করছি 2-1 কদমের মধ্যে
আপনার নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে এখন থেকেই জাতিগতভাবে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের তাগিদ দিলেন এই বিশ্লেষক। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। মেট্রো রেলের র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইন রিচার্জ চালু করেছে কর্তৃপক্ষ। তবে ব্যবহারকারীদের মধ্যে এই ডিজিটাল রিচার্জ পদ্ধতি নিয়ে রয়েছে নানা রকমের অভিযোগ। এছাড়াও রিচার্জের বিষয়ে এখনও অনেকেই জানে না। তারা বলছেন সরাসরি রিচার্জ করে ব্যবহার করা গেলে ভোগান্তি কমত। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলেও তারা রাজি হয়নি। মামুন হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। গেল মঙ্গলবার মেট্রো রেলে ভ্রমণ করা যাত্রীদের সুবিধার্থে র্যাপিড পাস অনলাইন রিচার্জ ব্যবস্থা চালু করে এমআরটি কর্তৃপক্ষ। ভ্রমণে ভোগান্তি কমাতে এই পদ্ধতি চালু করলেও যাত্রীদের মধ্যে এ নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। প্রথমে রেজিস্ট্রেশন করতে সময় লেগেছে। আমার কার্ড থেকে যখন আমি টাকা ট্রান্সফার করতে গেছি 3বার ট্রাই করছি, কিন্তু হয় নাই। আমি বিকাশে পেমেন্ট করব, বাই ডিফল্ট বিকাশের দায়িত্ব সেটা করে দেওয়া, আপডেট করে দেওয়া। এই সিস্টেমটা চালু করলে মনে ভালো। কার্ডটা রিচার্জ করার পরে যদি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায় তাহলে সেটাই ভালো। এখানে আবার এসে কেন অ্যাক্টিভ করতে হবে? এছাড়া মেট্রো রেলের ডিজিটাল কার্ড রিচার্জের বিষয়েও অনেকে জানেন না। এই বিষয়টা বর্তমানে ওরকম পপুলার হয় না, মানুষ সবাই জানে না। যারা টুকটাক কিছু লোক যারা শিক্ষিত তারা জানে, কিন্তু নর্মালি এখানে যারা বেশিরভাগ সাধারণ মানুষ এরা অনেকেই জানে না। কার্ডটা আমি আমার তো একটা কার্ড থাকতে হবে, এই কার্ডটা আমি সংগ্রহ করবো কোথা থেকে? এটা সম্পর্কে আমি এখনো কিছু জানি না, আমি এই প্রথম আর কি এসে দেখলাম। অন্যদিকে মেট্রো রেলের স্বয়ংক্রিয় মেশিন বা ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটতে গিয়েও বিপাকে পড়ছে যাত্রীরা। কিছু সময় পর পর বন্ধ হয়ে যাচ্ছে মেশিনটি। এই যে মেশিনে আপনার অনেকক্ষণ সিরিয়ালে এই যে বাচ্চা নিয়ে এসে ধরুন অনেক সময় 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট, 30 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকে। এখানে 3টা-4টা বুথ, তারপরে হচ্ছে আমরা একটা বুথের মধ্যে সিরিয়াল দিয়ে দাঁড়াইতে হবে। এখন এটা আমাদের জন্য টাইম লস। কেন এমন জটিলতা হচ্ছে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে চায়নি মেট্রো স্টেশনের কর্মচারীরা। এটা তো নতুন চালু করছে এখানে, আমরাও এটার ব্যাপারে আমাদেরকে এভাবে এখনো প্রশিক্ষিত করে তোলা হয়নি এখনো আর কি। আপনি এই জন্যই বলছিলাম যে কন্ট্রোলার স্যারের সাথে গিয়ে কথা বলেন। টিকিট কাটার ব্যবস্থা দ্রুত করতে পারলে যাতায়াতের ভোগান্তি আরও কমে আসবে বলে মনে করেন যাত্রীরা। মামুন হোসাইন, ৭১, ঢাকা। রোডম্যাপ ঘোষণার পর থেকে নির্বাচনী হাওয়া বইছে উত্তরবঙ্গের যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে। এই অঞ্চলটিতে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, আর্থসামাজিকতার সূচক সহ নারী নেতৃত্বে পুরুষদের তুলনায় নারীদের অংশগ্রহণ পিছিয়ে। কিন্তু তারপরেও জাতীয় নির্বাচন ঘিরে প্রত্যাশার কোনো কমতি নেই। নারী শিক্ষা, কর্মসংস্থান, নারীদের নিরাপত্তায় অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে নেতৃত্ব বাছাইয়ে ভূমিকা রাখতে চান এই অঞ্চলের নারীরা। ইউসুফ দেয়ান রাজুর তথ্য এবং বেলাল হোসেন রাজুর তোলার ছবিতে প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাছে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনে আলোচনায় ব্যস্ত সিরাজগঞ্জের যমুনা পাড়ের নারীরাও। যোগ্য প্রার্থীকে বেছে নিতে তারা ভাবছেন নিজেদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে। যমুনা অধ্যুষিত সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে মোট ভোটার 20,50,994 জন। এর মধ্যে নারী ভোটার আছেন 10 লাখেরও বেশি। তাই নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে নিজেদের ভোটকে গুরুত্বের সঙ্গে দেখছেন নারীরা। আমাদের প্রত্যাশা হবে অবশ্যই, যেহেতু আমাদের সংবিধানে নারীদের অনেক অধিকারের কথা, বিধি বিধান আছে, সেই অধিকারগুলো যেন আমরা পাই। নারীদের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা আমার কাছে মনে হয় সিকিউরিটির সমস্যা। যেখানে সে কাজ করবে কর্ম পরিবেশটা যেন তার সহায়ক হয়। প্রায় 32 লাখ মানুষের এই জনপদের জীবন জীবিকায় রয়েছে ভিন্নতা। স্বাধীনতার 5 দশক পরেও নারী শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে এই জেলার নারীরা। 24-এর গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আশা জেগেছে এ অঞ্চলের নারীদের মনেও। বৈষম্য দূর করা, কর্মসংস্থান ও তারুণ্য নির্ভর নারী নেতৃত্ব চান নতুন প্রজন্মের ভোটাররা। দেখা যায় যে নির্বাচনের সময় অনেক ধরনের ঝামেলা হয়, এক পক্ষ আর এক পক্ষ অনেক মারামারি, সহিংসতায় লিপ্ত হয়। আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি না। তাই আমরা চাই, আমি তো এবার নতুন ভোটার হয়েছি, তাই চাই যে আমরা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। বিভিন্ন কর্মসংস্থানে পুরুষদের যে প্রতিনিধিত্ব দেওয়া হচ্ছে, নারীদের শুধু বলা হচ্ছে যে হ্যাঁ নারী পুরুষ সমান অধিকার পাবে, কিন্তু সেটা তেমন বাস্তবায়িত হচ্ছে না। আগামী সরকারের কাছে আমার এটাই প্রত্যাশা, তারা যেন এই ব্যাপারটি নিশ্চিত করে যেন নারীরা সব জায়গায় নিরাপদ থাকে। আর নারীর ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে চান অধিকার সচেতন নারীরা।
তারা মনে করেন আগামী জাতীয় নির্বাচনে তারা ভোট দেবেন এমন নেতৃত্বকে যারা নারী বান্ধব উন্নয়নকে গুরুত্ব দেবে। আসন্ন যে নির্বাচনটা হবে সেটা যেন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমুখী, মানে সকল জনগণের অংশগ্রহণ, এবং এটা যেন গণতান্ত্রিক হয়। এবং আমরা যদি দেখি বাংলাদেশের 50% ভোটার নারী, কিন্তু আমরা নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও কিন্তু মূল যে নির্বাচন, সরাসরি যে নির্বাচন, সেখানে কিন্তু নারীরা মানে মনোনয়ন কমই পায়। তো আমরা চাই এই মনোনয়নটাও যেন নারীদের অংশগ্রহণ মানে আরো বেশি দেওয়া হয়। দুর্গম চরাঞ্চল, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, নিম্নমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা তাড়া করে বেড়ায় এই জনপদের প্রায় প্রতিটি মানুষকে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে নারী বান্ধব নেতৃত্বের প্রতি আস্থা রাখতে চান যমুনা পাড়ের নারীরা। মনিরা কাজুরি, ৭১।